অনুষ্ঠানে আমি সম্মানিত অতিথি এবং উপস্থিতি এ পর্যায়ে আজকের যে প্রবন্ধ স্বাধীনতা, সাফল্য, সমৃদ্ধি ও গণতন্ত্রের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আলোকে প্রবন্ধ আলোচনা করবেন মেজর অবসরপ্রাপ্ত শহীদ আবু বকর সিদ্দিকী পিএইচডি, প্রেসিডেন্ট বাংলাদেশ ওয়াচ ইউকে এবং G9 এর সদস্য। ওনাকে আমি ওনার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি এবং আপনাদেরকে ধৈর্য নিয়ে G9 এর ফাউন্ডিং প্রেসিডেন্ট, যেটা বাংলাদেশের বিএনপির বুদ্ধিভিত্তিক জনাব সাংবাদিক শফিক রেহমানের নেতৃত্বে চলমান রয়েছে। ধন্যবাদ। আপনারা একটু সাইলেন্ট হবেন দয়া করে, প্লিজ। That's it. It's all right. সামনেই থাকো, সামনেই থাকো, সামনেই থাকো। ওদেরকে দেন, ওদেরকে কাছাকাছি। পড়ে যাবে না তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 43 বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় স্নেহাস্পদ জনাব সোয়ালিন করিম, সঞ্চালক জনাব কাইয়ুম, এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি বাংলাদেশ থেকে কিছুক্ষণ আগে ফিরে এসেছেন। তিনি অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, ডক্টর হাসানাত হোসেন এমবি। আজকে যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে একজন বিদগ্ধ নেতা, যুক্তরাজ্য বিএনপির সফল সাবেক সভাপতি, তিনি বিএনপির এই জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক সম্পাদক এবং তিনি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং তিনি তার সারা জীবন দিয়েছেন এই দলের জন্য, জনাব মাহিদুর রহমান। উপস্থিত আছেন এখানে শামসুল আলম লিটন, যিনি 22 বছর আগে আমরা একসাথে বঙ্গভবনে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছি। শামসুল আলম লিটন মহামান্য রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন। বর্তমানে তিনি সুরমার সম্পাদক এবং একজন বিদগ্ধ দেশপ্রেমিক এবং মিডিয়া ব্যক্তিত্ব। এখানে উপস্থিত আছেন আমাদের তপন ভাই, যিনি বিএনপির জন্য, জিয়াউর রহমানের জন্য তিনি দীর্ঘ জীবনে অনেক কাজ করেছেন, বিএনপির জন্য কাজ করেছেন। তিনি একটি লাইব্রেরি করেছেন লন্ডনে বিদগ্ধ মানুষের জন্য, যারা জানার চেষ্টা করে তাদের জন্য। তিনি এই দলকে অনেক কিছু দিয়েছেন। এখানে আছেন বঙ্গভবনে আমার সাথেই যিনি প্রটোকল অফিসারের দায়িত্ব পালন করেছিলেন মহামান্য রাষ্ট্রপতির, তিনি ডক্টর মুস্তাফিজুর রহমান। তিনি আজকে
এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানের শোভা বর্ধন করেছেন। আমরা একসাথে 3 বছর বঙ্গভবনে কাজ করেছি। আমি তখন বঙ্গভবনে বিশেষ দায়িত্বে ছিলাম, ডিজিএফ এর সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আজকে দীর্ঘ এই 20 বছর পরে এই সহকর্মীদের পাশে নিয়ে, বিশেষ করে আজকের প্রধান অতিথি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানকে, মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সম্বর্ধনা দিয়েছেন, তিনি তার স্মৃতি রোমন্থন করবেন, আমাদের সামনে বলবেন। আমি এই মানুষটিকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে, মেজর জিয়াউর রহমানকে নিয়ে, জেনারেল জিয়াউর রহমানকে নিয়ে, রণাঙ্গনে জেড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে নিয়ে, কিংবা মহামান্য রাষ্ট্রপতি একজন স্টেটসম্যান তাকে নিয়ে আজকে কথা বলতে গিয়ে আমার হৃদয় ভারাক্রান্ত। কারণ ওয়েস্টমিনিস্টারের পাশে দাঁড়িয়ে আমি বহুবার বক্তৃতা করেছি। এই গত 15টি বছরে প্রায় 100-এরও বেশি সেমিনারে আমি বক্তব্য রেখেছি। আমি 200-এরও বেশি টেলিভিশন টকশো করেছি। এই সর্বশেষ নির্বাচনের পূর্বে প্রায় 40টি টকশোতে আমি কথা বলেছি। প্রতি রাত, প্রতিদিন, কখনো 2টি, কখনো 3টি টকশো জাতির জন্য, জাতীয়তাবাদের জন্য, বিএনপির জন্য, এদেশের 18 কোটি মানুষের সাথে আমি কথা বলেছি। আজকে আমি জিয়াউর রহমানকে নিয়ে 5টি পার্সপেক্টিভে, 5টি বিষয়ে বিশেষ করে আমি কথা বলবো। প্রথমটি হলো সামরিক জীবন, দ্বিতীয়টি হলো রাজনৈতিক জীবন, তৃতীয়টি হলো জনমানুষের জন্য, দেশের জন্য বা জাতির জন্য জাতীয় পার্সপেক্টিভ নিয়ে, চতুর্থটি হলো আন্তর্জাতিক পার্সপেক্টিভ নিয়ে, অর্থাৎ ইন্টারন্যাশনাল এরিনাতে, বিশ্বের সবচেয়ে বড় ফোরামগুলোতে তিনি কিভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন এই স্বল্প সময়ে, মাত্র 4টি বছরে, সেটি নিয়ে আমি হাইলাইট করব। আপনারা অনেকেই যারা ওয়াকিবহাল আছেন, যারা ইউটিউব দেখেন, যারা সোশ্যাল মিডিয়া দেখেন, তার এই বক্তব্যগুলো আপনারা শোনেন। তারপরে আমি আজকে বিশেষ করে এই বিষয়গুলোকে মাঝে মধ্যে তুলে নিয়ে আসব। আসুন আমরা ফিরে যাই ঠিক 43 বছর আগে। 43 বছর আগে তিনি শাহাদত বরণ করেন। তাকে একদল বিপদগামী সেনা অফিসার তারা তাকে হত্যা করে চিটাগং সার্কিট হাউসে। সেটি ছিল জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল। আমি তার এই 43তম শাহাদত বার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করি। এই ক্ষণজন্মা, এই ধ্রুবতারা, এই বাংলাদেশের অসাধারণ সমরে শান্তিতে নেতা, তাকে যেন আল্লাহ পাক, তাকে যেন পরম করুণাময় আল্লাহ তাআলা বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করেন, সেই দোয়া রেখে আমি বক্তব্য রাখছি। আমি নির্মোহ বক্তব্য রাখার চেষ্টা করব। আমি তাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করার চেষ্টা করব না। আমি তিনি যা করেছেন তাই তুলে ধরার চেষ্টা করব। আসুন দেখি তার বাল্যকাল, শৈশব এবং কৈশোর। তিনি জন্ম নিয়েছেন বাগবাড়িতে। কোথায়? বগুড়ায়। তিনি তার শিশুকালটি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা তিনি শিক্ষিত হয়েছেন কলকাতায়। তখনই নেমে আসে, মাত্র 4 বছর বয়সে নেমে আসে দ্বিতীয় মহাযুদ্ধ। শিশু কমল বা জিয়া তখন এই মহাযুদ্ধের ধামামায় তিনি বিভ্রান্ত হন, তিনি কষ্ট পান, তিনি এফেক্টেড হন, তার পরিবার। তারপর সেখান থেকে চলে যায় পাকিস্তানে। তার পিতার সাথে তিনি পাকিস্তানে যে তার সেকেন্ডারি স্কুলের পড়াশোনা করেন। তার সত্যিকারের চ্যালেঞ্জ শুরু হয় যখন তিনি কৈশোর পার হয়ে যৌবনে পা রাখেন, অর্থাৎ 16 বছর বয়সে তিনি যখন পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন, তখনই তার চ্যালেঞ্জ শুরু হয়। আমি সেই চ্যালেঞ্জের ব্যক্তি জিয়া, একজন ক্যাডেট জিয়া, পাকিস্তান মিলিটারি একাডেমিতে তিনি 12তম PMA লং কোর্সের অফিসার ছিলেন। অর্থাৎ পাকিস্তান মিলিটারি একাডেমিতে 12 নম্বর কোর্সের অফিসার ছিলেন, ক্যাডেট ছিলেন। আপনারা শুনে খুশি হবেন, আমি মেজর সিদ্দিক, এই ক্ষুদ্র মানুষটিও, আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 12তম কোর্সের একজন ক্যাডেট ছিলাম।
আল্লাহ পাক আজকে আমাকে এখানে তৌফিক দান করেছেন এখন থেকে 5 বছর আগে কথা বলার জন্য, জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে, এদেশের স্বার্থে, এদেশ মাতৃকার স্বার্থে আমি কথা বলার জন্য আমার অপরাধ ছিল যে আমি কথা বলি, তাই আমাকে গুম করা হয়, তারপরে আমাকে রিমান্ডে নেওয়া হয়। বাংলাদেশে যাওয়ার পরে প্রথমে গুম, তারপরে রিমান্ড, তারপরে তিন মাস জেল খেটে আমার পরিবার কষ্ট করে তাকে আমাকে বের করে নিয়ে আসে। কোন রকমে আমি এদেশে আসি, কারণ আমি তো ব্রিটিশ সিটিজেন, আমার তো এই দেশেই এখন প্রথম দেশ আপনাদের সবার মতো। তাই আজকে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। মুহিত ভাই বলছিলেন যে তার অনেক ব্যস্ততা, তিনি চলে যাবেন। আমি রিকোয়েস্ট করেছিলাম, মুহিত ভাই আমার বক্তব্যটুকু শুনে যান, আমার হৃদয়ের কথাগুলো শুনে যান। হয়তোবা কে জানে, প্রতি রাতে চিন্তা করি আল্লাহ পাক যদি আমাকে মালিকুল মৌত যদি নিয়ে যায় তাহলে এই কথাগুলো আমি বলতে পারবো না। আমি ছাত্রদলে 78, 79, 80, 81, 82 5 বছর আমি প্রতিষ্ঠাতা সদস্য, জেসিডির ফাউন্ডিং মেম্বার। আমার গর্ব এখানে যে আমি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছি, তার হাত ধরে, অর্থাৎ তার সাথেই, তাকে দেখেই, একজন ধ্রুবতারাকে দেখেই আমি সেনাবাহিনীতে যাই। সেই সেনাবাহিনী থেকে আমি বিদায় নিয়ে এসে তারই দলে যোগদান করি এবং ওয়েস্টমিনিস্টারে যখন এসে আমি দেখলাম তারেক রহমান এখানে আসছেন এবং তাকে ফলো করে আমি এখানে আসি। এখান থেকেই আবার এই 15টা বছর কাটিয়ে দিলাম সবার সাথে, আপনাদের সবার সাথে। এখানে শায়েস্তা চৌধুরী কুদ্দুস ভাই আছে, আমি বলতে ভুলে গেছি, ওনার ইউনিটেই আমি প্রথম এখানে যোগদান করি, ওনার অধীনে আমি তখন সদস্য হই। তখন আমি আমাদের কমর ভাই এবং সালাম ভাইয়ের যে নির্বাহী কমিটি প্রথম হয়, সেই কমিটিতে আমি নির্বাহী সদস্য ছিলাম। পরবর্তীতে আর আমার নামটি আসে নাই, আমিও চেষ্টা করি নাই যে বিএনপির, এই যুক্তরাজ্য বিএনপির কেউ হব কি হতে চাই, এটা আমি চেষ্টা করি নাই। হাওয়ার আজকে অসাধারণ একটি বিষয়, সেটি হলো আমরা আমাদের নেতা, আমাদের আদর্শ, আমাদের জাতির একজন ধ্রুবতারা, তাকে নিয়ে কথা বলছি। আমার সৌভাগ্য আজকে যে আপনাদেরকে আমি কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে আনার চেষ্টা করছি। তিনি পিএমএতে প্রথম যে চ্যালেঞ্জটি ছুড়েন সেটি দিয়ে আমি আসতে চাচ্ছি। যুক্তফ্রন্ট বিজয়ী হয় 54 সালে, এবং যারা এখানে ইতিহাস চর্চা করেন তারা জানেন সেই যুক্তফ্রন্ট বিজয়ী হওয়ায় বাংলাদেশ যেহেতু এখানে বেশিরভাগ সিট পেয়েছে, তাই তারা এই পাকিস্তান মিলিটারি একাডেমির এক ক্যাডেট ক্যান্টিনে দাঁড়িয়ে তাকে জিয়াউর রহমানের পাশে বলছিল, বাঙালি ভেতু বাঙালির আবার বিজয়, টিটকারি দিয়ে, অর্থাৎ তার উপর বাংলাদেশের উপর একটা কটাক্ষ নিক্ষেপ করে এসে বলেছিল। জিয়াউর রহমান পাশে ছিল, তারই ব্যাচমেট। জিয়াউর রহমান তখন তার ব্যাচমেট, তিনি 3rd টার্মের ক্যাডেট, আর 6 মাস পরে তিনি অফিসার হবেন। তিনি বলেছিলেন, আশরাফ বাংলা পূর্ণ করলে চলো আমরা বক্সিং রিং এ যাব, লেট আস ফাইট, লেট আস সি। বাংলাদেশের একজন সদস্য হিসেবে তোমার সাথে আমার বক্সিং রিং এ দেখা হবে। সেখানে দুর্ভাগ্য বা সৌভাগ্য, পাশেই ছিল প্লাটুন কমান্ডার, অর্থাৎ একজন মেজর সাহেব সেখানে পাশে ছিল, যে প্লাটুন কমান্ডার তাদের কমিশন দেয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বা পাকিস্তান মিলিটারি একাডেমিতে অথবা স্যান্ডার্স এই ব্রিটিশ একাডেমিতে। প্লাটুন কমান্ডাররা ইয়াং মেজর হিসেবে ক্যারিয়ার অফিসার, যারা চৌকস অফিসার, তারা ক্যাডেটকে অফিসার বানায়। তো প্লাটুন কমান্ডার বলো যে, ইয়েস জিয়া, ডু ইউ মিন ইট? আপনারা আমার সাথে আছেন? said, yes sir, I mean it. I want to go to the boxing ring and I want to fight against him. জিয়াউর রহমানের হাইট ছিল মাত্র 5 ফিট 8 ইঞ্চি, আর ওর হাইট হলো 6 ফিট 4 ইঞ্চি। পাকিস্তানিটা 6 ফিট 4 ইঞ্চি লম্বা, বাট সে তার সাথে ফাইট করবে। তার প্লাটুন কমান্ডার তাকে বলল যে আগামীকাল অফিসিয়ালি এটা সার্কুলেট হবে, আমি জানিয়ে দেবো তোমাদেরকে কবে তোমরা ফাইট করবা। জিয়াউর রহমান said, sir, I want to mean it. I mean it. He said, yes, it will be done. Next day তাকে জানানো হলো, অর্থাৎ ডে আফটার টুমোরো, নেক্সট ডে বিকেলে গেমসের সময় পুরো ব্যাটা 300 ক্যাডেট এবং প্রায় 200 অফিসার সব বক্সিং রিং এর পাশে বসবে এবং জিয়াউর রহমান ফাইট করবে পাকিস্তানের ক্যাডেট, তারই ব্যাচমেট আশরাফের সঙ্গে। আমি নামটা, এটা জিয়াউর রহমানেরই লেখা একটি
প্রবন্ধে পাওয়া। নামটা আশরাফ, আমার যতটুকু মনে পড়ে, হয়তো অন্য কোনো নামও হতে পারে, এটা জিয়াউর রহমানের লেখা প্রবন্ধ। বক্সিং রিংয়ে উঠলো, সারা পাকিস্তান মিলিটারি একাডেমি দেখছে, তারা ফাইট করছে, প্রথমটা ফাইট করছে, জিয়াউর রহমান তার চেয়ে অনেক ছোট, প্রায় 1 ফিট ছোট। ফাইট চলছে, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড কোন রকম চলছে, আমরা কিন্তু প্রত্যেকটা অফিসার কিন্তু বক্সিং রিংয়ে আমরা ফাইট করেছি, না চোখ মুখ ফেটে গেছে আমাদের, কিন্তু আমরা উই হ্যাড টু ফাইট। তার এটা এত মুহুর্মুহ, এত স্পিডি যে আশরাফ ধরাশায়ী হলো, সে নক আউট হয়ে গেল। সেদিন পাকিস্তান মিলিটারি একাডেমি, সেদিন পাকিস্তানের সকল অফিসার, জেনারেল থেকে শুরু করে অল ক্যাডেট, তারা বুঝতে পেরেছিল বাঙালি ভীত না, বাঙালি সাহসী। এই ক্যাডেট লাইফে তিনি তা প্রমাণ করেছিলেন। বাকিটুকু আমি আর দীর্ঘায়িত করব না। 65 ওয়ারে, আপনারা জানেন 65 ওয়ারে খ্যানকারাম সেক্টরে আলফা কোম্পানির কমান্ডার হিসেবে মেজর, তখন তিনি মেজর জিয়াউর রহমান, হি ফট, এবং তার প্রত্যেকটা সৈনিক ছিল বাঙালি, তাদেরকে তিনি মোটিভেট করেছিলেন। হি ওয়াজ এ মোটিভেটর, মিলিটারি অফিসার হিসেবে, মোটিভেটর হিসেবে যখন নেতৃত্ব দেয়, তখন জীবন বাজি রেখে সকল সৈনিক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তিনি বলেছিলেন, তোমাদেরকে অবহেলা করা হয় না? তারা বলেছে ইয়েস স্যার। তোমরা বাঙালি? ইয়েস স্যার। তোমরা কি পারবে যুদ্ধে বিজয়ী হতে? যে স্যার আমরা পারবো। আমি যা বলবো, আমার নির্দেশ, যে রণকৌশলগত আমার নির্দেশ, সেটি অক্ষর অক্ষরে পালন করলে তোমরা বিজয়ী হবে। তিনি খ্যানকারাম সেক্টরে যখন একটি ডিফেন্সে ছিল, তখন ইন্ডিয়ান একটি ব্যাটালিয়ন আসতেছিল সামনের দিকে, এবং পুরো ইন্ডিয়ান ব্যাটালিয়নকে, যে ডামি সরকার আছে না বর্তমানে, ডামি সরকার, এই ডামি ওয়ার্ডটা কিন্তু যুদ্ধক্ষেত্রে, ডামি একটি কোম্পানির ফ্রন্ট দেখালো, পুরো অ্যাকচুয়াল তার কোম্পানিটি অন্য জায়গায় ডেপ্লয়েড। ডামি কোম্পানি দেখে তারা বাইপাস করে যেতে চাচ্ছিল, যখন বাইপাস করে যেতে চাচ্ছে, ওইখানে পুরো ইন্ডিয়ান একটা ব্যাটালিয়নকে ধ্বংস করে দিল। সেই কোম্পানি, আলফা কোম্পানি 11টা পদক পায়, এবং তিনি হেলালে জুরুত পান, অর্থাৎ সেকেন্ড, হেলালি জুরুতটা ছিল সেকেন্ড হাইয়েস্ট। এবং আপনারা জানেন মুক্তিযুদ্ধের পরে তিনি পেয়েছিলেন বীর উত্তম, অর্থাৎ বীর শ্রেষ্ঠ প্রথম, তারপরে বীর উত্তম দ্বিতীয় খেতাব। আজকে আমি এই সামরিক জীবনের, তার মুক্তিযুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলোকে সবগুলো না এনে আমি কতগুলো অসাধারণ দিক নিয়ে আসছি। তিনি তার একটি স্টেটমেন্টে বলেছিল যে 16 ডিভিশন, অর্থাৎ 16 ডিভিশন, প্রতিটা ডিভিশনের একটা নাম্বার থাকে। যেমন কুমিল্লা ডিভিশনকে বলা হয় 33, 9 ডিভিশন বলা হয় সাভারে, এইভাবে নাম থাকে, নাম্বার থাকে। 16 ডিভিশন ছিল পাকিস্তানের, সেই ডিভিশনটি এখানে বিল্ড আপ হচ্ছিল পাকিস্তানের, এবং উনি বুঝতে পেরেছিলেন, এবং প্রায় 3 মাস আগে থেকে ওয়ার্নিং দিচ্ছিলেন। 3টি অফিসার ছিল চিটাগংয়ে, একজন ছিল ব্রিগেডিয়ার জেনারেল মজুমদার, মুজিবুর রহমান মজুমদার, আরেকজন ছিল কর্নেল এমআর চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, এবং 3 জনে, এই দুজনেই আবার সিলেটি ভদ্রলোক দুজনই। আর তৃতীয় ব্যক্তিটি ছিল মেজর জিয়াউর রহমান। এই মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিতে হবে, সেটি মজুমদার সাহেব ভাবতেন, কিন্তু তিনি শুধু ভাবতেন। আমাদের অনেক নেতা আছে না, খালি ভাবে, জেলে যাইতে যাতে না হয় সেই চিন্তা করে। তো ওই ভাবনায় ছিলেন উনি। ব্রিগেডিয়ার সাহেব মুক্তিযুদ্ধের সময় উনি ওই ভাবতে ভাবতে তারপরে অ্যারেস্ট হন, পাকিস্তানে নিয়ে যায়, 3-4 বছর তার উপর টর্চার হয়, তারপরে এসে ঢুকে তিনি এই গত 12 বছর বা 10 বছর আগে তিনি ইন্তেকাল করেন। মুজিবুর রহমান চৌধুরী, এমআর চৌধুরী তিনি ভাবেননি, তিনি সবাইকে নিয়ে তিনি প্রায় 3টা মিটিং করে ফেব্রুয়ারি এবং মার্চে। সেই মিটিং এ নেতৃত্ব দেয় এমআর চৌধুরী বাড়ি সিলেটে রনখেলি অথবা রনখেলি, এবং এই ওনাকে প্রথম প্রহরেই, 25 তারিখ রাতের প্রথম প্রহরেই যখন সারা বাংলায় ক্র্যাকডাউন করলো পাকিস্তান, তারে ধরে তাকে নির্মমভাবে হত্যা করে। জানা যায় যে তার হাতে দড়ি বেঁধে গাড়িতে টেনে তাকে হত্যা করে পাকিস্তানিরা মধ্যরাতে। এবং জিয়াউর রহমান তিনি ঘুমাতেন না, যথাসময়ে সজাগ, যথাস্থানে তার সিদ্ধান্ত, যতটুকু সিদ্ধান্ত নেওয়ার তাই নিয়েছেন, নিয়ে তিনি বলেছিলেন
একজন বলে গেছে যে উই রিভোল্ট, অর্থাৎ তিনি অলরেডি জেনে গেছে যে মুজিবুর রহমান এম আর চৌধুরীকে হত্যা করা হয়েছে, অনেক সৈনিককে হত্যা করা হচ্ছে, অনেক বাঙালিকে চট্টগ্রামে হত্যা করা হচ্ছে, ঢাকায় হত্যা চলছে। এই সার্বিক প্রেক্ষাপট আমি আজকে বলার সময় নেই। উনি সব জানার পরে উনি বলেছিলেন উই রিভোল্ট। এবং এটি কখন বলেন? 25 তারিখ রাতে, অর্থাৎ 26 তারিখ এই মধ্যরাতে রাত 2:15 তিনি 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে ওই মুহূর্তে তিনি কমান্ডিং অফিসারের দায়িত্ব নেন। তার আগে তিনি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জানজুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসেন এবং প্রায় 5 জন পাকিস্তানি অফিসারকে সেখানে হত্যা করা হয়। এবং তিনি এই সৈনিকদেরকে সামনে নিয়ে 300 সৈনিক, বাংলাদেশি সৈনিক, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাংলাদেশি সৈনিককে সামনে নিয়ে তিনি বলেছিলেন উই রিভোল্ট। আপনারা সবাই আছেন আমার সাথে? তারা বলেছিল ইয়েস, আমরা আছি। এই উই রিভোল্টের পর থেকেই তার যাত্রা শুরু, বাকিটুকু আপনারা জানেন। পরে তিনি কালুরঘাট রেডিও স্টেশনে যে তিনি যে বিষয়টা বলেছিলেন, এটি কালকেও আমি ইউটিউবে দেখছিলাম। তিনি বলছিলেন যে আমি যখন 16 ডিভিশনকে দেখলাম যে বিল্ড আপ করছে, তখন আই হ্যাড টু রিভোল্ট, এবং আমি আর কোনো উপায়ন্তর না পেয়ে, ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ, হি সেড সামথিং লাইক দ্যাট, ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ আই ওয়েন্ট অন এয়ার। I went on air, অর্থাৎ রেডিওতে যে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? রেডিওতে যে তিনি বলেছিলেন I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh। এবং পরেই যখন স্থানীয় নেতারা বলল এটি পলিটিসাইজ করতে হবে, পলিটিক্যাল টিউনে ছাড়তে হবে, পলিটিক্যাল লিডারশিপকে ইনক্লুড করতে হবে, যদিও পলিটিক্যাল লিডার পালিয়ে গেছেন, তারপর তিনি বললেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, আই মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই যুদ্ধের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো বিষয় আছে। এই যে বইটি, এই বইটি আমি, এটার সম্পাদক ছিলেন গোলাম মোহাম্মদ মুস্তফা, তিনি ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব ছিলেন। এটার সম্পাদনা করেছিলেন 2004-এ। তিনি আমি তখন বঙ্গভবনে, আমাকে একদিন ফোন করলেন যে মেজর সাহেব আপনি অনেক বই খুঁজছেন। এক সাংবাদিক আমাকে বলল, আমি বই খুঁজতাম হন্য হয়ে লাইব্রেরি থেকে, আপনি আসেন আপনাকে একটা বই দিব। উনি আমাকে এই বইটি দেন। এই বইটি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে আছে। 20টি বছর আমি এটি বারবার পড়েছি। এখানে 33টি আর্টিকেল আছে। প্রত্যেকটি আর্টিকেল জিয়াউর রহমানের সাথে যারা ছিলেন, যারা যুদ্ধে ছিলেন, যারা কাজ করেছেন, যারা প্রেস ইউনিটে ছিলেন, যারা বিভিন্ন পলিটিক্যাল ফ্রন্টে ছিলেন, তাদের হাতের লেখা। অসাধারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আর্টিকেলটি তিনি লেখার পরিবেশ সৃষ্টি করেছিলেন, সেটি আমি আসছি এখন। তিনি তার শেষ জন্মদিন, অর্থাৎ 45তম জন্মদিন 19 জানুয়ারিতে তিনি 1981-তে হিজবুল বাহারে করে, প্রমোদতরী হিজবুল বাহারে করে তিনি ভেসেছিলেন বঙ্গোপসাগরে। তার সাথে কারা ছিল? এখানে ছিল ডক্টর মুশাররফ হোসেন, আমি জানি না বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর ছিল কিনা, ডক্টর মুশাররফ ছিলেন। এছাড়া ছাত্র ছিল কারা? যারা এসএসসি ইন্টারমিডিয়েটে ফার্স্ট স্ট্যান্ড হয়েছে, ফার্স্ট টু 20, এরকম মেধাবী ছাত্ররা ছিল। এবং এই হিজবুল বাহারে 3 দিন ভেসেছিলেন। এই বিষয়টা নিয়ে একটি প্রবন্ধ আছে, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের যে ভবিষ্যৎ, আমাদের যে তেল আছে বঙ্গোপসাগরে, অসাধারণ সম্পদ, এই সব কিছুর উপরে এখানে লেখা আছে যে প্রবন্ধটা, সেই প্রবন্ধটি লিখেছিলেন যিনি সাথে ছিলেন, তিনি আল মাহমুদ, কবি আল মাহমুদ। তার এই প্রবন্ধের নাম তৃষিত জলদি। তাই আজকে আমি এই বইটি নিয়ে আসছি। এই সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্সের সভাপতি, সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্সের সভাপতি আমার যে স্নেহের সালেহীন, তাকে আমি এটি দিতে চাই 2টি কারণে। একটি হলো সে পড়বে, সে যেহেতু জ্ঞান চর্চা করে। দ্বিতীয় হলো লক্ষ লক্ষ যে নতুন প্রজন্ম তাকে পড়ার ব্যবস্থা করবে। আমি সার্বিক সহযোগিতা করব। আপনি আসুন, আপনাকে আমি এই বইটি দিতে চাচ্ছি। এটিকে পাবলিশ করে, নতুন করে, এখানে আমাদের পাবলিশিং এ, অর্থাৎ আমাদের সম্পাদক আছেন এখানে শামসুল আলম ভাই লিটন, এই ব্যাপারে সহযোগিতা করবেন, এবং যারা আছেন আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি এই বইটি আমি সলিনকে দিতে চাচ্ছি, যাতে করে
ভবিষ্যতে আমাদের প্রজন্মকে এই 33টি আর্টিকেল জিয়া রহমানের সহপাঠী সহ পলিটিশিয়ান এবং তার সাথে যারা কাজ করেছেন সামরিক বেসামরিক রাজনৈতিক এবং যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের এই লেখাটি আবার নতুন করে ছাপিয়ে আমরা নতুন প্রজন্মকে দিব। ধন্যবাদ। আমি শেষ করব। আমার নোটিশ আসছে, আমি আপনাদেরকে নিতে চাই সেই তৃষিত জলধির একটি এপিসোডে। তিনি বসছেন সবার সামনে, পিন ড্রপ সাইলেন্ট, বিকালে বসার পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কথা বলছেন এই ছাত্রদের সাথে। নাইমা নামের এক ছাত্র প্রশ্ন করছে যে মহামান্য রাষ্ট্রপতি, আমরা শুনেছি বঙ্গোপসাগরে তেল পাওয়া যায় বা যাচ্ছে, সিসমিক সার্ভে বলছে বঙ্গোপসাগরে তেল আছে, এই ব্যাপারে আপনার কি ধারণা? ধন্যবাদ। তুমি একজন তরুণী, তুমি ছাত্র মাত্র, তুমি জানো এই বিষয়টি। আমি আনন্দিত। তিনি ব্যাগ থেকে তার একটি শিশি বের করলেন। দেখো, এটি হলো এই জগতের সবচেয়ে শক্তিশালী বিষয়। এই তেল যারা পায়, যে দেশ পায়, এর দাম, এর মূল্য অসাধারণ, সারা জাতি উন্নত হয় তার মাধ্যমে। আমরা মূলত তেলের উপরে ভাসছি। তাই তিনি বলেছিলেন যে আমি চেষ্টা করছি আমার ভিটা বাড়ি, আমার বাংলাদেশের ভিটে মাটি, 7 কোটি মানুষের, তখন 10 কোটি মানুষ, 10 কোটি মানুষের ভিটে বালু মাটি বয়ে নিয়ে 52টি নদী বঙ্গোপসাগরে ফেলছে। এটি আমার দেশ। আর কিছুদিন পর বঙ্গোপসাগরে আরেকটি বাংলাদেশ গড়ে উঠবে, বাংলাদেশের মতো আরেকটি জায়গা গড়ে উঠবে, সেটির নাম তালপট্টি। তবে তোমাদেরকে আমি জানাচ্ছি, প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, তোমরা এই দেশটাকে গড়ার জন্য এই তেল তোমরা তুলে নিবে। আমি চেষ্টা করছি কোন একটি দেশ, অর্থাৎ তিনি নাম বলেননি, আমাকে বাধা দিচ্ছে। আমি আমার বঙ্গোপসাগরের সিসমিক সার্ভের মাধ্যমে পাওয়া এই কোটি কোটি ডলারের তেল আমি উত্তোলন করতে পারছি না, তোমরা একদিন তুলে নিও। কবি আল মাহমুদ তার চোখে পানি দেখছিলেন। তিনি তার কালো চশমার ভিতরে যে কাঁপছিলেন সেটি তিনি দেখছিলেন। যদি তৃষিত জলধি আপনারা পড়েন, এই বইটি যদি প্রকাশ হয় নতুন করে, তাহলে আপনারা সবাই একটি কপি পাবেন। এই তৃষিত জলধি পড়লে প্রত্যেকেই কাঁদবেন জিয়া রহমানের সেই কান্নার সাথে। এখন থেকে 42-43 বছর আগে তিনি কেঁদেছিলেন। সো আমি ফিরে আসতে চাই মুক্তিযুদ্ধে। আবার জেড ফোর্স গঠন করলেন। আপনারা জানেন মুক্তিযুদ্ধে জেড ফোর্স গঠন হয় কোন কনসেপ্টে? মুক্তিযুদ্ধটি পরিচালিত হয় 3টি ধাপে। ফেজ 1, 2, 3। ফার্স্ট ফেজে ছিল গেরিলা যুদ্ধ, হিট এন্ড রান। দ্বিতীয় ফেজটি হয় প্রথাগত যুদ্ধ, অর্থাৎ একটি ফর্মাল ব্যাটালিয়ন হবে, একটি ফর্মাল ব্রিগেড হবে এবং তার মাধ্যমে প্রথাগত আক্রমণ হবে। আক্রমণ করে একটি স্থান দখল করা হবে, সেই স্থান থেকে আবার সামনে যাওয়া হবে। সেই প্রথাগত যে বাহিনী সেটি গঠন করা হয়। প্রথম একটি ব্রিগেড গঠন করা হয়, ফর্মাল ব্রিগেড, তার নাম জুন মাসে সেটি গঠন করা হয়। সেটির নাম রাখা হয় প্রথমে টুফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ছদ্মনাম। তারপর এমএজি ওসমানী, জেনারেল এমএজি ওসমানী বললেন কোন ছদ্ম নাই, যুদ্ধ আমরা করছি সারা পৃথিবী জানে, এটি হবে কমান্ডারের নামে, জিয়াউর রহমানের নামে জিয়া, জেড ফোর্স। তারপরে এটির নাম রাখা হয় জেড ফোর্স। জেড ফোর্স মাত্র 3 সপ্তাহ সময় পায়। এই 3 সপ্তাহে তিনি প্রস্তুতি নেন, নিয়ে কামালপুরের যুদ্ধ, কামালপুরের যুদ্ধে তিনি ফার্স্ট ইস্ট বেঙ্গলকে দায়িত্ব দেন একটি ফর্মাল অ্যাটাক করার জন্য। সেটি ছিল 31শে জুলাই 1971। 31শে জুলাই 1971 এর সাথে আপনাদের সাথে আমি সারা বিশ্বকে লিঙ্ক করতে চাচ্ছি। একই ভাগ্যবান, একই ধ্রুবতারা, একই মহামানব হিসেবে তিনি রণাঙ্গনে আবির্ভাব করেছিলেন, নিজে অ্যাটাক করলেন। জেড ফোর্স অ্যাটাক করলো, 96 ক্যাজুয়ালিটি। ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ আত্মাহুতি দিল, তিনি মৃত্যুবরণ করলেন। মেজর হাফিজ, বর্তমানে যে ভাইস প্রেসিডেন্ট, তিনি আহত হলেন। 96 জন ক্যাজুয়ালিটি হল। পরের দিন নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে একজন পপ স্টার জর্জ হ্যারিসন, এই ব্রিটিশ পপ স্টার, সারা পৃথিবীতে তখন
বললেন বাংলাদেশ কনসার্ট হবে 1 তারিখে, অর্থাৎ পরের দিন। এটা ডাক দিয়েছে তো 1 মাস আগে থেকে। কেন ডাক দিয়েছে? যে বাংলাদেশের 1 কোটি রিফিউজি ভারতে বসবাস করছে, খেয়ে না খেয়ে, তাদের দুর্দশা, তাদেরকে বাঁচানোর জন্য, তাদের জন্য একটা ফান্ড ক্রিয়েট করার জন্য। তারা আশা করেছিল $25,000 পাবে সেদিন। আশ্চর্যজনকভাবে আল্লাহ পাকের নির্দেশে সেদিন 40,000 লোক হয়েছে এবং $2,50,000 তারা পেয়েছে। সেই 2,71 1 অগাস্টে, ক্যান ইউ ইমাজিন এখন কত মিলিয়ন? এখন কত মিলিয়নের সমান? সেই টাকাটুকু ইন্ডিয়ান এমবেসির মাধ্যমে সেই রিফিউজি ক্যাম্পে দেওয়া হয়। সুতরাং জর্জ হ্যারিসন, আমি যদি কোনোদিন আল্লাহ মৃত্যুর পরেও তাকে আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ডিক্লেয়ার করব। তিনি মারা গেছেন 2018-তে, তার বাড়ি লিভারপুলে। আমি চেষ্টা করছি তাকে, তার ছেলের নাম ধনী হ্যারিসন, তাকে পাওয়ার জন্য, আমার মুক্তিযুদ্ধের পডকাস্টে তাকে নিয়ে আসার জন্য আমি চাচ্ছি। কারণ ধনী হ্যারিসন নিশ্চয়ই জানে তার বাবা কি করেছিল। আপনারা ইউটিউবে যে দেখেন, তিনি গিটারে বাড়ি দিয়ে বলছিলেন বাংলাদেশ বাংলাদেশ, পৃথিবীর কেউ জানতো না হোয়াট ইজ বাংলাদেশ। তখন তো আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, এম আই কারেক্ট? তখন তো আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, এম আই কারেক্ট? সো যে বাংলাদেশ বাংলাদেশ মেডিসিন স্কোয়ারে যখন সেই জর্জ হ্যারিসন তার গিটারের সুর তুলল, তখন সারা পৃথিবী জানলো পরের দিন যে বাংলাদেশ বলে একটি দেশ সামনে আসছে। সুতরাং আমি এখানে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ, তার যোদ্ধারা, এই যোদ্ধাদের মধ্যে 40% ছিল ইস্ট বেঙ্গলের সোলজার, এমনকি 30% কোথাও কোথাও, বাকি 70% আমজনতা, কৃষক, শ্রমিক ও সব যুবকরা সেখানে যুদ্ধে নেমেছিল। এবং সেই যোদ্ধারা সেদিন আত্মাহুতি দিয়েছিল মাত্র 3 সপ্তাহের ট্রেনিং। এটি জিয়াউর রহমান সম্ভব করেছিল। আমি আসছি যে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় 28শে অক্টোবরে একটি স্থান, বাংলাদেশের একটি স্থানকে স্বাধীন ঘোষণা করা হয়। এটি আপনারা শুনেছেন অনেকেই, আপনারা নিশ্চয়ই জানেন। এটির নাম হলো রৌমারী। সেটি ছিল 3rd ইস্ট বেঙ্গল সেই এই দায়িত্বটুকু নেয় এবং 3rd ইস্ট বেঙ্গল এই সেটি পান, সেখানে এসে স্বাধীন বাংলাদেশ রৌমারীকে তারা ঘোষণা দিয়েছে। সো এবার আসি শেষ যে জেড ফোর্সের লং মার্চ, এটি নভেম্বর থেকে ডিসেম্বর তারা জামালপুর হয়ে, তারপর সিলেট হয়ে, জকিগঞ্জ হয়ে একদম সার্কিট হাউস, সিলেটের সার্কিট হাউসকে তারা অকুপাই করে। অর্থাৎ জেড ফোর্স 15ই ডিসেম্বরের মধ্যে সিলেটকে স্বাধীন করে। আমি জানি অনেক লম্বা হয়ে যাচ্ছে, বাট আমি শেষ করে দিচ্ছি, প্লিজ পে ইউর অ্যাটেনশন। সো আমি সবশেষে যে বিষয়টুকু বলবো যে জিয়াউর রহমানের পার্সপেক্টিভ ছিল ব্যক্তি পার্সপেক্টিভ, পারিবারিক পার্সপেক্টিভ, সামাজিক পার্সপেক্টিভ এবং তার জনগণের জন্য, দেশের জন্য পার্সপেক্টিভ এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ। এই আমি ব্যক্তির কতগুলো উদাহরণ দিলাম। জিয়াউর রহমানের সামাজিক বিষয়গুলো আপনারা দেখেছেন যে শিশুদের জন্য সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট, শিশুদের জন্য প্রেক্ষাপট, এমনকি বাংলাদেশের যতগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সৃষ্টি সবগুলো তিনি সৃষ্টি করেছিলেন। তিনি পদক সৃষ্টি করেছিলেন, 21শে পদক তিনি সৃষ্টি করেছিলেন। তিনি সবচেয়ে 1000 বছরের একজন অসাধারণ ব্যক্তিত্ব। কাজী নজরুল ইসলামের মৃত্যুর আগেই তার কাছে তার জাতীয় পদক নিয়ে, যে 21শে পদক কিংবা জাতীয় পদক আমার ঠিক মনে পড়ছে না, নিয়ে তিনি অসহায় শিশুর মতো এভাবে দাঁড়িয়েছিলেন। এই পদকটা নিয়ে কাজী নজরুল ইসলামের বাড়িতে গিয়ে তিনি এভাবে দাঁড়িয়েছিলেন। কবি কাজী নজরুল ইসলাম যদি বেঁচে থাকতেন, তিনি যদি তখন সামর্থ্য থাকতো, তাহলে সারা পৃথিবীকে কাঁপিয়ে আরেকটি কবিতা লিখত। 22 বছর বয়সে তিনি বলেছিলেন, বড় বীর চির উন্নতম মসির। তিনি এমন আরেকটি অ্যাটম মার্কা কবিতা লিখতেন জিয়াউর রহমানকে। আমার কাছে মনে হয় কাজী নজরুল ইসলাম বলে গেছেন, তিনি লিখে গেছেন, তিনি তৈরি করে গেছেন, তেমন একটি মানুষই, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথে যাওয়া পাই চূর্ণি, তেমন একটি মানুষ সৃষ্টি হয়েছিল, সেটি ছিল জিয়াউর রহমান। আর সেই জিয়াউর রহমান যদি তার আশীর্বাদ পেতেন, তাহলে সারা পৃথিবীকে দেখিয়ে বলতেন যে আমার শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তিনি। আমি এবার আসছি আপনাদেরকে মুক্তিযুদ্ধের বিষয়টা থেকে আমরা চলে আসতে চাই 75 নিয়ে আমরা আপনারা অনেকের অনেক কিছু ধারণা আছে। এইখানে একটি অসাধারণ টার্নিং পয়েন্ট বাংলাদেশের জন্য। এই 75
তাকে ৩রা নভেম্বরে বন্দী করা হয়, জিয়াউর রহমানকে বন্দী করা হয়। কে করে? খালেদ মোশাররফ। এই ইতিহাস আপনারা সবাই জানেন। কিন্তু সেইখানেই সৈনিক জনতা তার প্রতি যে শ্রদ্ধা, ৭১ যে তিনি জাতিকে দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই একটি বিপ্লব সংগঠিত করে। এবং আমি বলছিলাম যে আমি জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটগুলো নিয়ে তারপরে সবশেষে মিডিয়ার কথা বলবো। এইখানে আমি মিডিয়াটা বলে তারপর আন্তর্জাতিক বিষয়টা বলে আমি শেষ করব। তিনি মিডিয়াতে বহুবার এসেছেন, বা অসাধারণভাবে 7 কোটি মানুষ কিংবা 10 কোটি মানুষ তাদেরকে আন্দোলিত করে 2 বার এসেছেন অসাধারণভাবে। প্রথমবার ছিল 26শে মার্চ রেডিওতে, আর দ্বিতীয়বার তিনি এসেছিলেন 7ই নভেম্বরে। তিনি বলেছিলেন, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি। প্রথমটিতে তিনি বলেছিলেন, প্লিজ পে ইউর অ্যাটেনশন। প্রথমটিতে তিনি বলেছিলেন, আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আর দ্বিতীয়বার তিনি বললেন মিডিয়াকে সামনে নিয়ে, সকল মিডিয়া সকালে আসলো। এই 3 তারিখ থেকে 7 তারিখ পৃথিবী স্তব্ধ, সারা বাংলাদেশ স্তব্ধ, অন্ধ, জানে না কে রাষ্ট্রপতি কে সেনাপ্রধান। তখন তিনি বলেছিলেন সবাইকে ডাকো। তিনি আসছেন, সবাই আসছেন, সকল মিডিয়া আসছে। তাদের সামনে তিনি বলেছিলেন, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি। আমি বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, কোস্ট গার্ড যারা আছো, যারা আছো, চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে হবে। এদেশকে আমরা স্বাধীন করেছিলাম, এদেশকে সামনে নিয়ে যেতে হবে। তাই আজকের প্রতিপাদ্য বিষয়ে, আজকের প্রতিপাদ্য স্বাধীনতা, সাফল্য, সমৃদ্ধি এবং গণতন্ত্রের মহানায়ক। সত্যিকার অর্থেই তিনি স্বাধীনতা এনেছিলেন, তিনি সাফল্য এনেছিলেন, তিনি সমৃদ্ধি এনেছিলেন, তিনি গণতন্ত্রকে এনেছিলেন। তাই তিনি সত্যিকার অর্থেই আমাদের হৃদয়ে মহানায়ক। আমি সবশেষে যে চ্যাপ্টারটি নিয়ে আসতে চাই সেটি হল আন্তর্জাতিক। 1980 সালে তিনি জাতীয় ইউনাইটেড নেশনে দাঁড়িয়ে, অনেকেই ক্লান্ত, আমি শেষ করব, জাতিসংঘে দাঁড়িয়ে কোর্ট ওয়ালহাম মহাসচিব জাতিসংঘের তাকে রিসিভ করলো নিউ ইয়র্ক ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টারে। আপনারা ভিডিওটা দেখেছেন অনেকেই। তিনি গেলেন, সাধারণ পরিষদের সামনে তিনি বসলেন, 30 সেকেন্ডের মধ্যে তার নাম ঘোষণা করল সভাপতি, এবং তিনি স্টেজে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি প্রথমেই বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জনাব সভাপতি, সাধারণ সম্পাদক এবং সম্মানিত প্রতিনিধিবৃন্দ। এই বলে তিনি মাত্র 1.5 মিনিট কথা বললেন বাংলায়। তারপর শুরু করলেন তিনি ওয়ার্ল্ড ক্লাস ইংলিশ, যেখানে তিনি হিট করলেন ইউনাইটেড নেশনের 6ষ্ঠ এবং 7ম অধিবেশনের মাধ্যমে যে ডিক্লারেশন ছিল, ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ছিল, সবকিছুর উপরে তিনি তার অবজারভেশন দিলেন। তিনি বললেন, গরিব এবং যে ধনী দেশের মধ্যে যে বৈষম্য কমানোর কথা ছিল, সেই চার্টার অনুযায়ী সে বাস্তবে তা আরো বৃদ্ধি পাচ্ছে। তিনি বলছিলেন যে যারা সমৃদ্ধ একই দামে সবাইকে দিচ্ছে, দরিদ্র দেশগুলোকে, এলডিসি, ডেভেলপিং কান্ট্রি, তাদেরকে তিনি স্বল্প মূল্যে তেল বিক্রি করতে বললেন। দেশের অনেকগুলো বিষয়, বিশেষ করে বাংলাদেশের শ্রমবাজার যে লেবার, এই ফ্লো সৃষ্টি করার জন্য তিনি সেখানে দাবি করলেন। ৭৭টি দেশের প্রতিনিধিকে তিনি ডেকে তিনি কথা বললেন। তার সৌজন্যে লাঞ্চ দিল কোর্ট ওয়ালহাম। ওইখানে has spoken like a hero. I want to meet with him. He is Jimmy Carter. তখন জিমি কার্টার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট, এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে তার সঙ্গে মিট করবেন। তার তখন নির্বাচনী প্রচারণা চলে। তারপরে তাকে হেলিকপ্টারে উড়িয়ে রোজ গার্ডেনে নেওয়া হয়। তিনি সেখানে যান, তিনি 10 মিনিট তার সাথে কথা বলেন ওভাল অফিসে। সেই কথার সারমর্ম ছিল, সেখানেও সারমর্ম ছিল যে আমরা মিলিয়ন পেয়েছি গত বছর, এবার তার ডাবল করে দিল, তার ডাবল। এবং ওইখানে রোজ গার্ডেনে দাঁড়িয়ে প্রায় 2 মিনিট কথা বলল জিমি কার্টার। আপনারা এটা ভিডিওতে দেখতে পাবেন। এবং সেখানে তিনি
একটি অসাধারণ বক্তব্য রাখেন, সেখানেও 1.5 মিনিট কথা বললেন তিনি। এই অল্প ভাষায় সারা জাতিকে তিনি তুলে ধরলেন। তিনি বললেন যে জিমি কার্টার, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার প্রেসিডেন্ট, আই থ্যাংক দি পিপল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অর্থাৎ তিনি জনগণকেই প্রাধান্য দিয়েছেন, যারা আমার মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে। কবে? সেই যে মেডিসিন স্কয়ার গার্ডেনে টাকা দিয়েছিল তারা, গেট মানি, এটা একটা বিশাল বিষয়। এছাড়াও বিভিন্ন ধরনের সহযোগিতা আছে মিডিয়াতে, বিভিন্নভাবে এটি তিনি জনগণকেই প্রাধান্য দিয়েছেন। একই সাথে তিনি বাংলাদেশের জনগণকে তুলে ধরলেন এবং তিনি বললেন বাংলাদেশের জনগণ কি করেছে ইতিমধ্যে, যে আমাদের ফসল দ্বিগুণ করেছে, আমরা 3 গুণ করব, তুলে ধরলেন। অর্থাৎ আমি শেষ করে দিচ্ছি। জিয়াউর রহমান তার সকল কাজে, প্রতিটি কাজে তিনি জনগণকেই ফ্রন্ট লাইনে নিয়ে আসতেন, তিনি জনগণকেই প্রাধান্য দিতেন। সেজন্য তিনি বলেছিলেন, আই উইল মেক দি পলিটিক্স ডিফিকাল্ট। আর এটাকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের কালার দেওয়া হয়। তিনি সারা বাংলায় হেঁটেছেন, 68,000 গ্রামে হেঁটেছেন, তিনি খাল খনন করতে গিয়ে প্রতিটি ডিস্ট্রিক্টে গিয়েছেন। আমি ময়মনসিংহের খাল খননে আমি ছিলাম, তার আমরা আনন্দমোহন কলেজ থেকে গিয়ে তার পাশে দাঁড়িয়েছি। আজকে খাল খননের প্রয়োজন আছে, পরিবেশের ভারসাম্যের প্রয়োজন আছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তিনি 19 দফার প্রথম দফাতে রেখেছিলেন। সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এখন আমরা হারিয়ে ফেলছি কিনা, সেটি এখন বিশাল প্রশ্ন। 33টি ব্যাংক ব্যাংকরাপ্ট হচ্ছে, 200 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়ে গেছে। আপনারা গল্প শুনছেন, আইজিপি মার্কা লোকগুলা কিংবা সেনাপ্রধান আজিজের মতো লোকগুলা দেশের জন্য কি করছে। সুতরাং সবশেষে আমি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আবারও তার ব্যাপারে এমনিভাবে সেমিনার কিংবা তার ব্যাপারে লেখালেখি আমি লিখছি, আমার বই অচিরেই বের হবে, আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এবং আমি বিশ্বাস করি যে জিয়াউর রহমান ফিরে আসবে বারবার, তার আদর্শ ফিরে আসবে বারবার। এবং এই ব্যাপারে বিএনপির যে সিদ্ধান্ত, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত, তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সারা বাংলায় তিনি কথা বলছেন, সারা পৃথিবীতে তিনি তার যে জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিচ্ছেন। তার সাথে আমরা সকল দল মত নির্বিশেষে এক হয়ে এদেশকে তার এই যে সর্বশেষ তার যে বক্তব্য যে টেক ব্যাক বাংলাদেশ, সেটিকে আমাদের বাস্তবে রূপ দিতে হবে। ধন্যবাদ সবাইকে।